বিচার যদি না আসে, বিচার যদি সোজা রাস্তায় না আসে, বিচার আমরা ছিনিয়ে নিয়ে আসব। এই বিচার ছিনিয়ে আমরা আনবই, এইভাবে আমরা সংকল্প নিলাম। এই মঞ্চ শুধুমাত্র একটা কংগ্রেসের মঞ্চ নয়, এ মঞ্চ প্রতিবাদের মঞ্চ, এই মঞ্চ সারা বাংলার মানুষের মঞ্চ। এই মঞ্চ থেকে আমরা সংঘবদ্ধ হয়ে প্রতিকারবদ্ধ হই যে আমরা বিচার ছিনিয়ে আনবই। আমি 3টে প্রশ্ন রাখতে চাই। আমার প্রথম প্রশ্ন মাননীয়ার কাছে, যেভাবে মহিলা ডক্টর আরজি করের মাটিতে পড়েছিলেন, তাকে দেখে কার মনে হয়েছিল বা কাদের মনে হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন? আমার দ্বিতীয় প্রশ্ন মাননীয়ার কাছে, যেই 6:30টার পর যেখানে পোস্টমর্টম করা যায় না নিয়ম অনুযায়ী, তাকে কি বা কারা বাধ্য করেছিল 6:30টার পর পোস্টমর্টম করতে? আমার তৃতীয় প্রশ্ন মাননীয়ার কাছে, যেখানে বাড়ির লোক 3 ঘন্টা দাঁড়িয়েছিল তার প্রিয় মেয়েকে দেখবে, শায়িত ছিল, তাকে দেখতে দেওয়া হয়নি, তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হলো বার্নিং ঘাটে। সেখানে দুটো শবদেহকে টপকিয়ে তড়িঘড়ি কার নির্দেশে, মাননীয় কার নির্দেশে, আমরা জবাব চাই, কার নির্দেশে ওই শবদেহকে প্রদাহ করা হলো? মাননীয়, আপনি বলছেন আপনার তো কেউ নেই, আপনারই আছে, একমাত্র আপনার আছে, যার জন্য আপনি এতগুলো মানুষকে টপকিয়ে, এতগুলো মানুষকে দিয়ে আপনি এই মানে সুপরিকল্পিতভাবে এই কাজটা করেছেন। আপনি 7 দিন সময় নিয়েছিলেন। আপনি একাধারে পুলিশ মন্ত্রী, আপনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী, আপনি একাধারে মুখ্যমন্ত্রী। আপনার সরকারি হাসপাতালে এই রকম একটা ঘটনা, বর্বরচিত ঘটনা হয়ে গেল। এই ঘটনা যদি কোনো সরকারি হাসপাতালে হতো, তাহলে কি আপনি চুপ থাকতেন? তাহলে কি আজ পর্যন্ত কেউ আজকে যেভাবে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে, আর যাকে আপনারা গার্ডরেল দিয়ে রেখেছেন, আপনি কি তাদের কাউকে রেখে দিতেন? তখন সেখানে অন্য গল্প ছিল, সেখান থেকে মাল করিয়ে আসতো, টাকা পয়সা আসতো। তাই একাধারে কিছুদিন আগে আপনারা জানেন এমআরআইতে একটা দুর্ঘটনা ঘটেছিল। ঢাকুরিয়া এমআরআই হাসপাতালে একটা অগ্নিকাণ্ড হয়েছিল। একাধারে সবাইকে তারা কি করলো, জেলে ঢুকিয়ে দিল। কি জন্য? আবার কিছুদিন পরে তাদের সেটিং হলো, আবার তারা বেরিয়ে গেল। কিন্তু এক্ষেত্রে কেন মাননীয়া আপনি একের পর এক গার্ডরেল দিয়ে যাচ্ছেন? কার উদ্দেশ্যে, কাকে বাঁচাতে? যেই রাত্রে ঘটনা ঘটেছিল, সেই রাত্রে সকালবেলা যখন ডেড বডি এলো, সকাল থেকে 3টে পর্যন্ত সেখানে কোনো রকম সিল করা হলো না। সেখানে গিজ করতে দেখা গেল কিছু লোক, যারা অপরিচিত। প্রথমে সাফাই দিলেন যে তারা কেউ এখানকার ডক্টর, কেউ এই সাথে যুক্ত, কিন্তু পরে দেখা গেল তারা কেউ বর্ধমানের, কেউ শিলিগুড়ির, কেউ বা অন্য কোথার। কেন মাননীয়া, কিসের তাগিদ? এত তাগিদ কিসের আপনার? কাকে বাঁচানোর চেষ্টা করছেন? আমরা তো স্বর তুলেছি, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? কে হয় বলে দিন মাননীয়া। এত ভয়, এত লুকোচুরির খেলা কোথায়? কে হাসাস, কে ধর্ষক, তার সাথে আপনার সম্পর্ক কোথায়? আর এই প্রিন্সিপালের কথা প্রসঙ্গে আসি, সে তো একেবারে তৈরি ছেলে। শুনেছি হংকংয়েও নাকি তার একটা কেস চলছে। তাকে আপনি সকালবেলা দিলেন আরজিকর থেকে তাড়িয়ে, বিকালবেলা দিলেন প্রমোশন। বিরল ঘটনা পশ্চিমবঙ্গ কেন তথা ভারতবর্ষের বুকে। যদি এই রকম কোনো বর্বর ঘটনার পরে কাউকে যদি সরিয়ে দেওয়া হয়, সেখান থেকে সরিয়ে তাকে প্রমোশন দিয়ে আরেক জায়গায় বসিয়ে দেওয়া, এই কিসের তাগিদ মাননীয়া? আপনাকে প্রশ্ন রাখলাম 3টে, পারলে উত্তর দেবেন। আপনি বলেছেন কিছুদিন আগে 10 লক্ষ টাকা দিয়ে নাকি আপনি তাকে, তার পরিবারকে দেবেন। ধর্ষক তার বিচার, ধর্ষিতা তার বিচারের মূল্য 10 লক্ষ টাকা। বা মাননীয়া, 85,000 টাকা দিচ্ছেন ক্লাবে মাটির দুর্গা পুজোর জন্য, আর গর্বের দুর্গাকে আপনি দিচ্ছেন 10 লক্ষ টাকা। ছি ছি ছি, ধিক্কার, শতধিক আপনাকে। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমরা ততদিন রাস্তায় থাকবো যতদিন আমরা বিচার না পাই। যতদিন আমরা বিচার নাই পাবো, ততদিন আপনাকে আমরা একই প্রশ্ন করে যাব। এই 3টে প্রশ্ন আমরা চালিয়ে যাব, আমরা রাস্তায় থাকবো। আরেকটা কথা বলে দিই, আমাদের এই রাস্তায় থাকার দরুন
হয়তো পশ্চিমবঙ্গবাসীর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অসুবিধায় পড়তে হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্য আজকে আমরা এই রাজ্যের মানুষদের কাছে আমরা ক্ষমা প্রার্থী তাদের এই অসুবিধার জন্য। কারণ রাজ্য মেরামতের কাজ চলছে, এটাও একটা মেরামতের সভা। এই রাজ্যকে মেরামতের কাজে আমরা নেমেছি। যতদিন না পর্যন্ত রাজ্যকে মেরামত করতে পারবো, ততদিন আপনাদের এই কষ্টটুকুনি আপনারা একটু সহ্য করে নেবেন। আরেকটা কথা বলি, টুডেজ পেন টুমরোজ গেন। আজকে আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন, কালকে আপনারা বলবেন আমরা ঠিক পথেই চলেছিলাম। আরেকটা কথা, লাস্ট কথা একটা বলবো, বলে আমার বক্তব্য শেষ করব। আমি অনেকটা হেঁটেছি, গলায় খুব ব্যথা, 30 দিন যাবৎ মাঠে ঘাটে চিল্লিয়ে যাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। মা বোনেদের উদ্দেশ্যে বলবো, নিজেদের সত্তা বিক্রি করবেন না। মাগো, আপনাদের কাছে আরজি জানাই, নিজেদের সত্তা বিক্রি করবেন না। আমরা নারী, আমরাই পারি, আমরা সৃষ্টি করতে পারি, আমরা অসুর বিনাশ করতে পারি। তাই আমরা এই দশহরার আগে, এই দুর্গাপূজার আগে শপথ নিই, অসুরকে চিহ্নিত করব আর আমরা নিজের হাতেই বধ করব। আমরা শপথ নিই, আমরা শপথ নিই, আমরা শপথ নিই। এটাই আমাদের অঙ্গীকার। আমরা নারী, আমরা সব পারি। নমস্কার। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। ছিলেন মানসী দেশের মাসা যে শপথ নিতে হবে। আমরা আবার নতুন করে ভারতীয় জাতীয় কংগ্রেসের মেদিনীপুর জেলা শাখা শপথের বাক্য উচ্চারণ করতে আজকে আমরা পথে হেঁটেছি। আমরা এখানে এসে আমরা মিলিত হয়েছি একটি সভায়। এই সভার সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম মানসকর মহাপাত্র মহাশয়, মঞ্চে আছেন দীর্ঘদিনের রাজনীতিতে অভিজ্ঞ দক্ষ সংগঠক, রাজনীতিতে বিশেষ ব্যুৎপত্তি রাখা মানুষ, প্রাক্তন সাংসদ, বর্তমানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ডক্টর লক্ষণ শেঠ মহাশয়। মঞ্চে আছেন আমাদের জেলা কংগ্রেসের 2 সহসভাপতি প্রণব দাস মহাশয় এবং আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং আমাদের চেয়ে অনেক বয়সে বড়, দীর্ঘদিনের রাজনীতিতে অভিজ্ঞ মহাদেব সেনগুপ্ত মহাশয়, আমাদের প্রাক্তন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি দীপক দাস, আরো অনেক নেতারা উপস্থিত আছেন জেলা স্তরে, ব্লক স্তরে এবং বিভিন্ন শাখা সংঘ। আমি আর নাম ধরে সময় নষ্ট করতে চাই না। আমার সবারই প্রতি সবাই থাকলো প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এছাড়া আমার সহকর্মী বন্ধুরা, আমরা একসাথে রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা এসেছি। সেই সমস্ত শ্রদ্ধাভাজন, প্রীতিভাজন বন্ধুগণ, এবং আমার এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা দাঁড়িয়ে বা বসে আমাদের কথা শুনছেন, আমাদের কথা জানতে চাইছেন, সেই সমস্ত বন্ধুদেরও আমি জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। কি বলবো, নতুন করে কিছু বলবার আছে? গত 8 তারিখের মাসের 8 তারিখের গভীর রাত তথা ভোর 9 তারিখ থেকে আজকে সেপ্টেম্বর মাসের 10 তারিখ, অর্থাৎ 31 দিন পেরিয়ে 32 দিন।
দ্রুত দ্রুত এই প্রতিবাদের ঝড় উঠেছে সারা বাংলা জুড়ে। আমরা তো খুব স্বাভাবিকভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি দলের কর্মী হিসাবে আমরা ঝান্ডা ছাড়া মন ভরে না। ঝান্ডা হাতে নিয়ে রাস্তায় আমরা অভ্যস্ত, তাই ঝান্ডা নিয়ে আমরা বেরোচ্ছি। কিন্তু ঝান্ডার বাইরে কোথায় নেই। যখন খবরের কাগজে পড়ি, আমার আপনার ঘরে, একটু বিত্তশালী মানুষের ঘরে, যিনি বাসন মাজে, যিনি ঘর ঝাড় দেয়, কাপড় কাচে, সে মেয়েরাও তাদের পরিচয় কি ভুলে প্রতিবাদের রাস্তায় তারা নেমেছে। কোথায় নেই খেলার জগৎ? সেই মনে করিয়ে দেয় যেদিন আমরা দেখতে পাই মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং, তার খেলোয়াড়রা, সমর্থকরা তারা একত্রিত হয়েছে, যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত, তারা একত্রিত হয়ে রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, তার জন্য আজকে চাইছে। তাই নূতন করে বলবার কিছু নেই, নূতন করে জানাবার কিছু নেই, কিন্তু আমাদের জানিয়ে যেতে হবে, চলতে হবে নিরবচ্ছিন্নভাবে, বিরামহীনভাবে। আজকে মনে করিয়ে দেয়, কেউ কেউ আমাদেরকে জিজ্ঞেস করে, কেউ কেউ আমাদের কখনো কখনো আলোচনার আসরে বসলে জানতে চান, তাহলে কি আপনারা ভারতীয় জাতীয় কংগ্রেস 2011 সালে প্রথম যখন তৃণমূলের নেতৃত্বে এই রাজ্যে ক্ষমতায় এসেছিল, তার সাথে আপনারা কেন শরিক হয়েছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেস শুধু নির্বাচনী শরিক নয়, আমাদের লোকেরা মন্ত্রিসভায় ও কিছুদিনের জন্য ছিল। আমি তাদের বলি, এখনো বলছি, দৃঢ়তার সাথে বলছি, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেদিন ছিল ঠিক, সেদিন ছিল যথার্থ। সেই যথার্থ কারণ সামনে রেখে আমরা এগিয়েছিলাম, বলেছিলাম 34 বছরের অপশাসনকে দূর করতে হবে, বামপনকে হটিয়ে দিতে হবে, দিয়ে নূতন সরকার তৈরি করতে হবে। সেদিন কি বলেছিলাম? ফর দি বেটারমেন্ট অফ দি সোসাইটি, ফর দি বেটারমেন্ট অফ দি স্টেট আমরা কাজ করব, কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে আমাদের কর্মীরা যখন স্লোগান তুলছে, আজকে আমার সহকর্মী বন্ধুরা যখন আওয়াজ তুলছে, উই ওয়ান্ট ইউর রেজিগনেশন, কার? স্বাস্থ্যমন্ত্রীর, কার? স্বরাষ্ট্রমন্ত্রী, কার? মুখ্যমন্ত্রীর। কারণ যা চেয়েছিল পশ্চিম বাংলার মানুষ, যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম পশ্চিম বাংলায়, তুমি তা পারোনি, তুমি তা আজকে ব্যর্থ। আজকে মনে করি, আমি বেশি সময় নিব না, অনেক বক্তা, অনেক নূতন করে বলবার কিছু নেই। আমি খুব বিনয়ের সাথে, বিনীতভাবে, কারণ আমার নাই করে 60 দশকের বেশি সময় ধরে আমার রাজনৈতিক জগতে আছি। আমি কখনো ভোটে দাঁড়িয়েছি, হেরেছি, আবার কখনো বিধানসভায় দাঁড়িয়ে জিতেছি, আবার কখনো পৌরসভা ইত্যাদি করে 60 দশকের বেশি সময় ধরে, সেই 1960 সালে যখন কলেজে পড়তে এসেছিলাম, তখন কলেজ ইউনিয়নের সদস্য নির্বাচিত হয়ে তারপর রাজনীতিতে নাম লিখিয়ে রাস্তায় চলেছি, রাজপথে এঁটেছি। আমি এ জিনিস দেখিনি, এ জিনিস আপনারাও যারা প্রবীণরা আছে তারা দেখেননি। 8 থেকে 80 ঝান্ডা নেই,
রাতের ঘুম নাই, ভোরের ঘুম নাই। সারা পশ্চিম বাংলার রাস্তায় রাস্তায় সারা রাত ধরে কোন দলের পতাকা না নিয়ে আবাল বৃদ্ধ বনিতা হেঁটে চলেছেন, বলছেন জাস্টিস চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, হ্যাঁ, তিনি দাবি করেন শি ইজ দি প্রোডাক্ট অফ দি মুভমেন্ট, তিনি দাবি করেন শি ইজ দি প্রোডাক্ট অফ দি মাস মুভমেন্ট। হ্যাঁ, নিশ্চিতভাবে লড়েছিলেন, লড়াইয়ের মধ্য দিয়ে তিনি এসেছিলেন। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এক আছেন? না না, সেই লড়াইয়ের মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বাংলার মানুষ যাকে অগ্নিকন্যা বলে জানতেন, সেই মমতা বান্দা তার অপমৃত্যু হয়েছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেই। তিনি কালকে তার প্রশাসনিক সভা সেই নবান্ন থেকে ডাকে দিয়েছেন। 1 মাস তো হলো, এবার আপনারা ঘরে ফিরুন, উৎসবে ফিরুন, পূজাতে ফিরুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞেস করতে চাই, কোনো ঘটনা ঘটলে, কোনো দুর্ঘটনা ঘটলে আপনি যখন ক্ষমতায় নেই তার আগে আপনি দৌড়ে যেতেন? বলুন তো, আপনি 1 মাসের মধ্যে একদিনও সময় করে উঠতে পারেননি। আপনি স্বাস্থ্যমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রীর অধীনে একটি নাম করা কলিকাতায় একটি হসপিটাল আরজি করে একদিনের জন্য আপনি সেখানে গেছেন? একদিনের জন্য সেই ঘটনাস্থলে গেছেন? একদিনের জন্য সেখানে গিয়ে যে জুনিয়র ডাক্তাররা তাদের লৌহ কঠিন মানসিকতা নিয়ে তারা সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদেরকে কই বলেছেন গিয়ে, এসো ভাইয়েরা, আমি তোমাদের সাথে কথা বলি, আলোচনা করি, তোমরা কি চাইছ তার সমাধান করে আজকে চালু রাখবার চেষ্টা করি? না, পেলেন না। একটা আহ্বান, আমি জানি না, আমরা জানি না, যদিও সুপ্রিম কোর্ট গতকাল বলেছে আজকের 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরে যাওয়ার জন্য। আমরা সুপ্রিম কোর্টের এই একেবারে নির্দেশটা ঠিক ভালো মনে মানতে পারছি না, কারণ তাদের কথা শোনা হলো না। তারা কি বলছে, তারা কি জানাতে চাইছে, তারা কি চাইছে তাদের দেখিয়ে দিয়েছে শান্তিপূর্ণ উপায়ে, কোনো রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া, কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া লাল বাজারে গিয়ে সিপি কলকাতা পুলিশ কমিশনারের তারই হাতে পদত্যাগপত্র তুলে দিবে এবং তাদেরকে যেতে দিতে হবে। দিতে চায়নি। 22 ঘন্টা তারা রাস্তায় তারা বসেছিল। অবশেষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন had to allow them to enter in the লালবাজার অফিস, পুলিশ অফিস। এই মনোভাব আজকে ডাক দিলে আমি জানি না তারা আজকে কি সিদ্ধান্ত নিবে। তারা যাই সিদ্ধান্ত নিক তাদের, আর তারা যদি আজকে এই সিদ্ধান্ত নেয় আন্দোলন চালিয়ে যাবে, মানবে না যতদিন না তাদের হয়। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের পাশে আছি, তাদের সমর্থন দেব, সহযোগিতা দেব, যতদিন না এর প্রতিকার হয়। তাই আমরাও একই দাবি, একই কথা আমরা বলছি পশ্চিম বাংলার মানুষকে, যে আজকে এটা কোনো শুধু জাতীয় কংগ্রেসের আন্দোলন নয়। গত কয়েকদিন আগে আমার এক কমিউনিস্ট নেতার কাঠিতে বসে কথা হচ্ছিল যে দেখো, তিনিও আমার মতো বয়স্ক,
ষোলজায় এই ধরনের এত বড় আন্দোলন দেখেছ, এই স্তরের আন্দোলন দেখেছ? আমি তাকে বলেছিলাম, দেখুন আপনারা কমিউনিস্টরা, আপনারা বামপন্থীরা একটা আন্দোলন করেছিলেন। সবে মাত্র আমি আমার কলেজ জীবন শেষ করে ছাত্র যুব রাজনীতির মধ্যে আছি। সেটা ছিল 1967 সালের সাধারণ নির্বাচনের আগে, 1966 সাল। সেদিন খাদ্য আন্দোলন হয়েছিল। সেই খাদ্য আন্দোলনে পুলিশের গুলিতে দুজন মারা গেছিলেন। লক্ষণবাবু আছেন, মনে নিশ্চয়ই করতে পারবেন। নুরুল ইসলাম, আনন্দ হাই, দুজন ছাত্র সেদিন মারা গেছিল। তার বিরুদ্ধে সারা পশ্চিম বাংলার গর্জে উঠেছিল। সারা পশ্চিম বাংলা গর্জে উঠেছিল, মানে অরাজনৈতিকভাবে নয়, সমস্ত বাম কংগ্রেস, তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে সমস্ত দলগুলি, বিরোধী দলগুলি রাস্তায় রাস্তায় দিনের পর দিন তারা আন্দোলন করেছিলেন। এবং যার ফলশ্রুতি হিসাবে 67 সালে কংগ্রেস সেদিন হেরে গেছিল। কংগ্রেস শুধু আর নয়, যিনি আরামবাগের গান্ধী বলে পরিচিত সেই প্রফুল্লচন্দ্র সেন মহাশয়ও সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তখন নব্য নূতন সৃষ্টি বাংলা কংগ্রেস, তার নেতা অজয় মুখোপাধ্যায়, তিনি তমলুক থেকে সেখানে গিয়ে তমলুকে এবং আরামবাগে দু জায়গায় তিনি জিতেছিলেন। কিন্তু সেদিন দেখেছিলেন রাজনৈতিক দলগুলির এইখানেই তফাৎ, যে এখানে আজকে রাজনীতির বাইরে সমস্ত স্তরের মানুষেরা আজকে রাস্তায় নেমেছে প্রতিকার চাইতে, তিলোত্তমার বিচার চাইতে, অভয়ার বিচার চাইতে, সেই অভয়ার বিচার চাইতে। তাই আজকে আমরা এই কথা বলতে চাই যে সিবিআই, যে সিবিআইয়ের হাতে দায়িত্ব তুলে দিয়েছে, হাইকোর্ট দিয়েছিল এবং সেটি শতপ্রণোদিত মামলা হয়ে আজকে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টের কাছেও আমরা আবেদন করব। এটা মানুষ, পশ্চিম বাংলার মানুষের দাবি, পশ্চিম বাংলা মানুষের আকাঙ্ক্ষা, পশ্চিম বাংলার মানুষের চাহিদা, যত দ্রুত সম্ভব সিবিআইকে তার ইনভেস্টিগেশন, অনুসন্ধান পর্ব শেষ করে সুপ্রিম কোর্টের কাছে তার রিপোর্ট দাখিল করে, চার্জশিট দাখিল করে বিচার পর্ব যাতে শুরু হতে পারে, তার জন্য এই জন্য দাবি উঠু। তাই আমি এই জন্য এই কথা বলবো। আমি বেশি সময়ও নিতে চাই না, কারণ সেই একই কথার পুনরাবৃত্তি আমি করতে চাই না। আমি এই কথাই শুধু বলতে চাই যে ভারতীয় জাতীয় কংগ্রেস যেমন করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল বিরামহীনভাবে, তাদের ভারতবর্ষের বুক থেকে বিতাড়িত করবার জন্য, আর পশ্চিম বাংলায় যে অমানবিক, যে পশুত্বের ঘটনা ঘটে গেছে একটি হসপিটালের ঘেরাটোপের মধ্যে, তার আসল আসল কারা কারা, একা সঞ্জয় রায় নয়, একা আরও আছে এর পেছনে যারা, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, তাদের বেরিয়ে আসুক, বের করে আনুন, বের করে এনে আজকে তাদের সাজার ব্যবস্থা করা হোক। সেই ব্যবস্থা দ্রুত যাতে হয়, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই আবেদন রেখে আবারও আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। চলুন চড়েই বেতি, চড়েই বেতি, চলুন এগিয়ে চলি। আমরা থামবো না, আমরা থামবো না, আমরা চলতেই থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম। শৈলজা দাস মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমাদের শেষ বক্তা ডক্টর লক্ষণচন্দ্র শেঠ। তার আগে আমি দুটি কথা বলে নিই। আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করছি সাধারণ মানুষের আন্দোলনকে হাইজ্যাক করতে নয়। সাধারণ মানুষ গান্ধীজির দেখানো পথে অহিংসার নীতিতে যেভাবে আন্দোলন করছেন তাকে সমর্থন জানাচ্ছি, তার সঙ্গে আছি এবং তার প্রতি সংহতি জানাচ্ছি। আমাদের নেতা নেত্রী পূর্ব মেদিনীপুর জেলার, তারা পতাকা নিয়ে বা পতাকা ছাড়া সামাজিক আন্দোলনে যেভাবে
যুক্ত হচ্ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবু জেলা কংগ্রেসের পক্ষ থেকে বলবো, যারা এখনো নিজের এলাকায় এই আন্দোলনে সামিল হননি, সমস্ত ব্লক কংগ্রেসের সভাপতিকে অনুরোধ করব, এবং এটা জেলা কংগ্রেসের নির্দেশ, আপনারা নিজের নিজের এলাকায় পতাকা নিয়ে যেখানে যেখানে আন্দোলন করা সম্ভব, লোক কম হোক বেশি হোক সেটা নয়, আপনারা আন্দোলনে নামুন। প্রত্যেকটা শাখা সংগঠনকে বলবো, আপনারা আন্দোলনে নামুন। প্রত্যন্ত এলাকায় শুধু তমলুকে, হলদিয়া, কাথি, এগরা, পাঁশকুড়া, কোলাঘাট এইরকম জায়গায় নয়, একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবারের মধ্যে যত বেশি সংখ্যক এই আন্দোলন করা যায় সেটা দেখতে হবে। আরেকটি রাজনৈতিক দল আছে কেন্দ্রে শাসন করছে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ছাড়া আর্জিকর ইস্যু নিয়ে স্পেসিফিক কোনো সর্বভারতীয় নেতৃত্ব এই সরকারের বিরুদ্ধে, পশ্চিম বাংলার প্রশাসনের বিরুদ্ধে বলেননি। যারা এই সামাজিক আন্দোলনকে হাইজ্যাক করতে চাইছে, তারা যখন আসামে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, রাজস্থানে এই ধরনের ঘটনা ঘটছে, তার প্রতিবাদ করছে না। ফলে তাদের পাতা ফাঁদে পা দেবেন না। অহিংস পদ্ধতিতে সমস্ত শ্রেণীর মানুষ যেভাবে পথে নেমেছেন, তাদের সঙ্গে থাকুন, সংহতি জানান। আমাদের দাবি, যদি রেশন দুর্নীতি কাণ্ডে খাদ্যমন্ত্রী জেলে যান, সিবিআই অ্যারেস্ট করতে পারে। যদি শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে শিক্ষামন্ত্রী জেলে যান, সিবিআই অ্যারেস্ট করতে পারে, তাহলে স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে কেন স্বাস্থ্যমন্ত্রীকে অ্যারেস্ট করবে না? পরিষ্কারভাবে বলতে চাই, যদি এতটুকু নৈতিকতা বোধ থাকে, যদি এতটুকু লজ্জা থাকে, তাহলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগ করুন। এই কটা কথা বলে আমাদের নেতা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি, হলদিয়ার উপকার, প্রাক্তন সাংসদ ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসীন বিশিষ্ট নেতৃবর্গ, সামনে উপস্থিত দর্শক বন্ধুগণ, মা ও বোনেরা, আজকের যে বিষয় নিয়ে আলোচনা হলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকে মনে করতে পারে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কেউ কেউ বলেও ফেলেছেন, না বিচ্ছিন্ন ঘটনা এইভাবে উড়িয়ে দিলে হবে না, আরো একটা দুটো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তাহলে তো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তাই একে উড়িয়ে দেওয়া যায় না, এর প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং এর উচ্ছেদ করতে হবে। ঘটনাটা ভয়ানক, বিভৎস। শুধু যে মারা গেছে তা নয়, ধর্ষিতা হয়েছে। সুতরাং সেই ঘটনা
বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আসলে লোভীরা, অর্থনৈতিকভাবে লোভী, তারা হচ্ছে এইসব কাজ করছেন। তাদের শাস্তি আমরা চাই, কঠোর শাস্তি। বিচারপতিরা আছেন, তারা তার ব্যবস্থা করবেন। আমাদের এই জাতীয় ঘটনা বিরল হয়নি এর আগে। যা ঘটনা ঘটেছে এই কিছুদিন আগে 19শে আগস্ট, 9ই আগস্ট, সুতরাং এর প্রতিবাদ দীর্ঘদিন চালাতে হবে, এর প্রতিবাদ করতে হবে। মনে হতে পারে এত সামান্য ঘটনা, একটা খুন, ধর্ষণ, এইভাবে সহজ করে বলতে পারি, কিন্তু এর পিছনে যে বীভৎস বিষয়গুলি আছে তা ক্ষতিও দেখতে হবে। আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী খুব একটা প্রতিবাদ করেননি। প্রতিবাদ করেছেন কিন্তু মৃদু ভাষায়, তীব্র ভাষায় নয়। যেন এরকম হতেই পারে, এইভাবে, এই ইঙ্গিতে। সুতরাং ঘটনাটা খুবই গভীর, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের আমাদের ঘটনা গভীরে যেতে হবে, এর এবং বিচার চাইতে হবে। প্রসঙ্গত বিচারটা খুব কঠিন হতে হবে, সেটা বিচারপতিরা ভাববেন, তারাও তো মানুষ। আর আমাদের এই গণ আন্দোলন অবশ্যই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির অফিস, সব জায়গায় নাড়া দিবে। আন্দোলনই একমাত্র পথ যা সত্যকে প্রতিষ্ঠিত করতে পারে। যাই হোক, আমি খুব দীর্ঘ কথা বলবো না, অনেকেই বলে ফেলেছেন, বলে দিয়েছেন, আর আমার শরীরটাও ভালো নয়। আমি বলবো এই ধরনের আন্দোলন আমাদের আরও চালিয়ে যেতে হবে। তমলুকে করলাম, এখানে শেষ তা নয়, আমাদের পাঁশকুড়ায় করতে হবে, ময়নায় করতে হবে, আরও ছোট ছোট জায়গায় এই ধরনের সভাগুলি করতে হবে। মানুষকে শিক্ষিত করতে হবে, সচেতন করতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা ফল পাব। যাই হোক, আজকের উপস্থিতি খুব ভালো, প্রচণ্ড রৌদ্র,
তার মধ্যেও আপনারা সকলে এসেছেন, অনেকেই এসেছেন, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। আমাদের পরবর্তীকালের যে সভা, সেই সভা আরো বড় আকারেই করতে হবে, এই আমার আপনাদের কাছে আসা। এই বলে সবাইকে আমার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আচ্ছা, আপনাদের সকলকে জানাই, দাদা একটু আপনারা জানেন মোমবাতি প্রজ্বলন করে এটাও একটা আলো জ্বালিয়ে প্রতিবাদ হয়। এখন মোমবাতি বিতরণ করুন এবং মঞ্চে সকল নেতৃবৃন্দদের